এশিয়া কাপে ৩ ম্যাচের মধ্যে দুটোতেই বাংলাদেশ ৫০ ওভার ব্যাট করতে ব্যর্থ হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ৭.২ ওভার আগেই বাংলাদেশ অল আউট হয় এবং পাকিস্তানের বিপক্ষে ১১ তাই তো সুপার ফোরের প্রথম ম্যাচেই হতাশ হতে হলো সাকিব বাহিনীকে। এদিন ব্যাটিংয়ের মতো টাইগারদের ফিল্ডিংও হয়নি ঠিকঠাক। স্কোর এখন মাত্র এক অ্যাপস ব্যবহার করে ৬টি সিমে রিচার্জ করুন। রিচার্জ কমিশন প্রতি হাজারে পাচ্ছেন ২৫ থেকে ৪০ টাকা কমিশন, অর্থাৎ লাভ থাকছে ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। তাছাড়া বিদ্যুৎ, ইন্টারনেট, ডিশ, গ্যাস বা পানির বিল প্রদান করুন খুব সহজেই। আপনি চাইলে বাটন ফোনের মাধ্যমে অনলাইনে আমাদের সার্ভিস উপভোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের সাথে এমন লজ্জাজনক হারের পর এবার সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে বাংলাদেশের এমন ব্যাটিং ব্যর্থতাকে কেন্দ্র করে এবার অনেক প্রশ্ন জেগেছে, যেখানে বাংলাদেশের অনেক সিনিয়র ক্রিকেটারদেরকে বাদ দিয়ে অনেক নতুন মুখ সেখানে উপস্থিত করেছে। আর সেখানে এমন ব্যর্থতাকে কেন্দ্র করে এবার অনেকে অনেক রকম সমালোচনা করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার তামিম ইকবালকে আবারও ফিরেছেন ওপেনার হয়ে এবং সেই সাথে অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন সাংবাদিক ফাহিম রহমান। দর্শক বন্ধুরা, আপনারা সাংবাদিক ফাহিম রহমানের সেই সকল আলোচনাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে বাংলাদেশের বিশ্বকাপের জয় করার স্বপ্নটি এখন বৃথা হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ব্যাটারদের ব্যর্থতার পর বল হাতে জ্বলে ওঠেন তাসকিন শরীফুলরা। তাসকিন উড়িয়ে দেন বিগ ফিশ বাবর আজমের উইকেট। শরীফুল স্বীকার করেন ফকর জামানকে, আর মেহেদী হাসান মিরাজ ভাঙেন সেঞ্চুরির পথে থাকা ইমামুল হকের উইকেট। তবুও ম্যাচটা জেতা হয়নি টাইগারদের, কারণ পুঁজি যে অল্প। তাই তো সুপার ফোরের প্রথম ম্যাচেই হতাশ হতে হলো সাকিব বাহিনীকে। এদিন ব্যাটিংয়ের মতো টাইগারদের ফিল্ডিংও হয়নি ঠিকঠাক। স্কোরবোর্ডে অল্প পুঁজি, সেটা নিয়েই টাইগার বোলারদের লড়াই। ইনিংসের চতুর্থ ওভারেই ফকর জামানকে পরাস্ত করলেন শরীফুল ইসলাম, কিন্তু স্লিপ ফিল্ডার নাইম শেখ করলেন কি? অপ্রস্তুত নাইম সহজ ক্যাচটা লুফে নিতে পারলেন না। হতাশ শরীফুল, এমন সুযোগ লুফে নিতে না পারায় অধিনায়ক সাকিবেরও চোখে মুখে আক্ষেপ। এরপর অবশ্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দেখা দেয় আলোক স্বল্পতা। দুই দলে খেলোয়াড়রা মাঠ ছেড়ে যান, কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। অনাকাঙ্ক্ষিত বিরতি কাটিয়ে খেলা শুরু হতেই শরীফুলের ভেলকি, ক্যাচ মিস হওয়া ফখরকেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই বোলার। জোরালো আবেদনে আউট আদায় করে নেন। রিভিউ নিয়েও রক্ষা পাননি ফখর। টাইগারদের ঝুলিতে পাকিস্তানের প্রথম উইকেট। শরীফুলের পর আরেক পেসার হাসান মাহমুদের আঘাত, কিন্তু কপাল মন্দ, ইমামুল হককে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। হাসান যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন, তাই তো আম্পায়ার আউট না দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন। তবে রিভিউয়ে দেখা যায় অল্পের জন্য বল আউটসাইড লেগে পিচ করে, তাই তো একটি রিভিউ হারিয়ে ফেলে বাংলাদেশ। ইমামের কাছে নিজেদের দ্বিতীয় রিভিউও হারিয়ে ফেলে বাংলাদেশ। এই দফায় বোলার তাসকিন আহমেদ। হাসানের মতো তাসকিনের বলও পিচ করে আউটসাইড লেগে। লড়াই করেও টাইগার পেসারদের ভাগ্য যেন সহায় হচ্ছিল না। রিভিউ হারানোর কষ্ট এক পাশে রেখে নেতা তাসকিনের ভেলকি, বোল্ড করেন পাক অধিনায়ক বাবর আজমকে। তাসকিনের বলে আউট হয়ে মাঠ ছাড়েন বাবর। অনেকক্ষণ পর বাংলাদেশ শিবিরে শুরু হয় উল্লাস। এরপর টাইগার বোলারদের ওপর স্টিম রোলার চালান মোহাম্মদ রিজওয়ান ও ইমাম। ইমামকে অবশ্য সেঞ্চুরি করতে দেননি মেহেদী হাসান মিরাজ। ইমামকে বোল্ড করেন এই অলরাউন্ডার। ততক্ষণে অবশ্য ম্যাচটা বেরিয়ে যায় বাংলাদেশের হাত থেকে। এরপর বাকি কাজটা করেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানিরা ম্যাচটা জিতে নেয় ৭ উইকেটের বড় ব্যবধানে। এর আগে প্রথম ইনিংসে দাপুটে বোলিং করেন পাকিস্তানিরা, তার মাঝেও বুক চিতিয়ে লড়াই করেন মুশফিকুর রহিম। একে একে উইকেট হারিয়েছে বাংলাদেশ, তবে অবিচল থেকে গেছেন মুশফিকুর রহিম। তবে সেঞ্চুরি মিসের আক্ষেপ ছুঁয়েছে তাকে। রিজওয়ানের কাছে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন তিনি। এদিকে 50 করে পাকিস্তানি ভক্তদের বাহবা পান সাকিব আল হাসান, তবে তিনিও ৩ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। দলের ব্যাটিং ব্যর্থতার দিনে সাকিবের সঙ্গে মুশি গড়ে তোলেন ১৭ রানের জুটি। সেই সুবাদে বাংলাদেশ পায় মাঝারি মানের পুঁজি। ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পারে মাত্র ১৯৩ রান। তাই তো বোলাররা লড়াই করেও ম্যাচটা জেতাতে পারলেন না। এশিয়া কাপে ৩ ম্যাচের মধ্যে দুটোতেই বাংলাদেশ ৫০ ওভার ব্যাট করতে ব্যর্থ হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ৭.২ ওভার আগেই বাংলাদেশ অল আউট হয় এবং পাকিস্তানের বিপক্ষে ১১.২ ওভার আগেই বাংলাদেশের 10টা উইকেট আসলে পড়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই দুটো ম্যাচে ১০০ ওভারের ভেতরে বাংলাদেশ
মোটামুটিভাবে 80 ওভার ব্যাট করেছে, 20 ওভার খেলতে পারেনি এবং 80 ওভারে বাংলাদেশের উইকেট পড়েছে 20টা। 80 ওভারে বাংলাদেশ 20 উইকেট হারিয়েছে, চিন্তা করা যায়। এবার আসা যাক পাকিস্তানের বিপক্ষে যেভাবে আউট হলো। নাইম শেখ যে শটটা খেলে আউট হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে, সেটা আসলে ভীষণ রকম দৃষ্টিকটু এবং দায়িত্বজ্ঞানহীন শট নিশ্চিতভাবেই। কিংবা শামীম পাটোয়ারি আসলে কি মনে করছিলেন ওই সময়টাতে? শামীম পাটোয়ারি কি মনে করছিলেন যে বাংলাদেশের 400 রান করতে হবে পাকিস্তানের বিপক্ষে? শুরু থেকে তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশকে 400 করতেই হবে, নাহলে বাংলাদেশ জিততে পারবে না। তাওহিদ হৃদয় তিনি ময়শ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। যে বলটায় বোল্ড হয়ে গেলেন, ব্যাট এবং প্যাডের মাঝখানে বিশাল একটা গ্যাপ, সেই গ্যাপ দিয়ে ঢুকে গেল লিটন কুমার দাস। ব্যাট এবং বডির ভেতরে বিরাট 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 তফাৎ, সেই বলটাকে চেস করতে গিয়ে আউট হলেন তিনি। কিংবা আফিফ হোসেন ধ্রুব আউট হওয়ার যে ধরন, পাকিস্তানের পেসাররা উইকেট নিল সব মিলিয়ে 8টা, অর্থাৎ পাকিস্তানের পেসে বাংলাদেশ রীতিমতো নাকাল হলো। কিন্তু কথা হচ্ছে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফ কি আসলেই এরকম বল করেছেন, নাকি বাংলাদেশ আসলে উইকেটগুলো তাদেরকে উপহার হিসেবে দিয়ে এসছে? ব্যাটিং দেখে মনে হয়েছে বাংলাদেশ আসলে উইকেটগুলো উপহার হিসেবে দিয়েছে এবং সাকিব আর মুশফিকের 100 রানের পার্টনারশিপ বাদ দিলে ব্যাটিংয়ে আর কোনো কিছু নেই। শেষের দিকে বোধহয় 46 না 47 রানে বাংলাদেশ উইকেট হারিয়ে ফেলেছে 6টা। বাংলাদেশের 9, 10, 11 ব্যাটই করতে পারছে না, কোনো কন্ট্রিবিউশনই তাদের আসলে থাকছে না। এটা একটা বিরাট চিন্তার ব্যাপার, কোনো রকমের কোনো অবদান তাদের কাছ থেকে আসলে আসছে না। যেটা বলছিলাম যে সাকিব আল হাসান ওই সময় ছক্কা মারার কি খুব প্রয়োজন ছিল? সাকিব আউট হওয়ার পর ভীষণ রকম নিজের উপর বিরক্ত হয়েছেন, আমরা সেটা দেখেছি। বা মুশফিক ডাউন দ্য ট্র্যাক এসে শট খেলার চেষ্টা, যখন উইকেটে থাকাটা তার খুব জরুরি, কারণ সে থাকলেই কিছু রান আসবে, না হলে আসবে না। মুশফিক কি করলেন? মুশফিক সেট ব্যাটসম্যান, তিনি আসলে ডাউন দ্য ট্র্যাক এসে একটা শট, বড় শট খেলতে গেলেন। সাকিব বড় শট খেলতে গেলেন, মুশফিক বড় শট খেলতে গেলেন, সবাই আসলে বড় বড় শট খেলতে গিয়ে তারা উইকেটগুলো দিয়ে এসছেন। এবং আর একটা ব্যাপার, নাইম শেখ 25 বল খেলে 20 রান করেছেন, অর্থাৎ উইকেটে সেট হয়েছেন, তারপরে উইকেট দিয়েছেন। শামীম হোসেন পাটোয়ারি 23 বল খেলে ফেলেছিলেন, 16 রান, আউট হয়ে গেছেন 23টা বল খেলার পর। লিটন কুমার দাস 13 বল খেলেছেন, কিংবা আফিফ হোসেন ধ্রুব 11 বল খেলেছেন। অর্থাৎ যখন মনে হচ্ছিল যে তারা উইকেটে সেট হচ্ছেন, ঠিক তখনই তারা উইকেটগুলো দিয়ে চলে এসছেন। এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, যেখানে আসলে ব্যাটসম্যানকে আউট করাই মুশকিল, যেখানে আমরা দেখেছি যে 8-9টা সেঞ্চুরি সবশেষ 4টা বা 5টা ম্যাচে, সেখানে বাংলাদেশ গুটিয়ে গেল, অল আউট হয়ে গেল। ব্যাটিংয়ের জন্য এত দর্শক বন্ধুরা, সুন্দর আপনারা উইকেট হয়তো ছিল। পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের বিশ্বকাপ জয়ের স্বপ্নটি আসলে স্বপ্ন দেখাটা আমাদের জন্য অনেক অনেক খারাপ হবে। কারণ যেখানে আমরা 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচেই 40 ওভারের আগেই আমাদের অল আউট হতে হয়েছে, সেখানে আমরা বিশ্বকাপ জয় করা অনেক দূরের কথা দর্শক বন্ধুরা। এবং সেই সাথে শ্রীলঙ্কার মতো একটি দলের সাথে বাংলাদেশের এমন ব্যাটিং নিয়ে কেন্দ্র করে অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছে। এবং আজকেই পাকিস্তানের সাথে যে ব্যাটিং করেছে, সেটাই দেখে মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং করতে জানে না, তারা শুধুই নাচতে জানে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি থেকে এবং সাংবাদিক ফাহিম রহমান ভাইয়ের এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।